নমস্কার, গল্পমঞ্চে আপনাদের সকলকে স্বাগতম। আজকের গল্পটি একটু অন্যরকম। সেই সব নারীদের যারা প্রাচীন বাংলার সামাজিক অনাচার ও দুরাচারের শিকার হয়ে জবাব দিয়েছেন নিজেদের নগ্ন শরীরের সামনে সেই সমাজকে টেনে এনে উঠবস করিয়েছে। এমনই এক সুজিত রায়ের কলমে কলকাতার প্রথম মহিলা সিরিয়াল কিলার চতুর্থ পর্ব, তারার কথা। গল্পটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং গল্পমঞ্চ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, ধূমপান বা মদ্যপান একদম স্বাস্থ্যের জন্য ভালো না, তাই ধূমপান বা মদ্যপান থেকে দূরে থাকুন। নিজে ভালো থাকুন, পরিবারকে সুস্থ ও ভালো রাখুন। শুরু হচ্ছে সুজিত রায়ের কলমে কলকাতার প্রথম মহিলা সিরিয়াল কিলার চতুর্থ পর্ব, তারার কথা। তারা কে? কি তার পরিচয়? সে কবে, কিভাবে এই গ্রামে এসে উপস্থিত হয়েছিল সে কথা গ্রামের বহু মানুষেরই স্মৃতিতে নেই। সত্যি বলতে কি, তাকে নিয়ে গ্রামে এককালে জল্পনা কল্পনা কম হয়নি। শুধু লোকমুখে শোনা যেত বাল বিধবা হওয়ার পর সে এক বৈষ্ণবের হাত ধরে ঘর ছেড়েছিল। পরে নাকি সেই বৈষ্ণবের হাতও ছেড়ে দেয় সে। সরকারি নথিতে জবানবন্দি দিতে গিয়ে ত্রৈলোক্য বলেছিল, আমি তারা দিদির স্বামীকে কখনো দেখিনি। শুনেছি তারা দিদির একটি বৈষ্ণব ছিল, কিন্তু আমার জন্মাবার বহু পূর্বে সে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। কেন সে দেশত্যাগী হয়েছিল সে কথা কেউই জানত না। তারা দিদিকে জিজ্ঞেস করলেও সে কোনো পরিষ্কার উত্তর দিত না। তারপর থেকেই এই গ্রামে চালা ঘর বেঁধে রয়েছে, একাই থাকে, মাধুকরি করে খায়। তবে এই গ্রামে নয়, সে দূর দূর গ্রামে চলে যায় ভিক্ষে করতে। কখনো কখনো 2-4 দিন পরে ফেরে কাঁধের ঝোলায় চাল, ডাল, আনাজপাতি, খুচরো পয়সা এইসব নিয়ে। নিজের ঘরের বাইরে কাঠকুটো জেলে মাটির হাঁড়িতে হবিষান্ন রাঁধে, সেটাই খায় দুবেলায়। প্রথম প্রথম গ্রামের পুরুষেরা উঁকিঝুঁকি মারতে শুরু করেছিল। তখন তারার বয়সও ছিল কম, আর তারার গায়ের রং শ্যামলা হলেও মুখের গড়ন বেশ মনে ধরে। তার ওপর শরীরের গড়নও বেশ নজর কাড়া। সোমথ মেয়ে, একা থাকে, একা একাই ঘুরে বেড়ায়, পুরুষের লালা তো ঝরবেই। গ্রামের মেয়েদের আলাপ আলোচনার মূল বিষয় হয়ে তারা রাজ করেছিল বহুদিন। পুকুর ঘাটে, গ্রামের দিঘি থেকে কলসি কাঁখে জল আনার পথে, আর খালে বিলে শাপলা, শালুক, কলমি ডগা, হেলেঞ্চা, বেতো শাক তুলিতে গিয়েও আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছিল তারাই। আসলে কেউই তারার আসল পরিচয় জানত না। সেখানেই সন্দেহ জোরদার দানা বেঁধেছিল। আর সেকালে ঘরবন্দি গেরস্থ বধূরা স্বামীদের নজরে রাখাটা ধম্ম বলেই মনে করত। তাই কার স্বামী তারার ঘরের আশেপাশে কবে ঘুরঘুর করছিল, আর তারা ভিক্ষে করতে বেরোলে কার স্বামী পিছু নিত, সেসব নিয়েও আড্ডা জমে উঠত মেয়েদের। কিন্তু হাতে নাতে ধরা পড়েনি কেউই, না কারো স্বামী, না তারা নিজে। ফলে ধীরে ধীরে তারাকে সকলেই সয়ে নিয়েছিল। তারপর থেকে তারাই হয়ে উঠেছিল গ্রামের মেয়েদের আড্ডায় মধ্যমণি। গ্রামে এমন একটা অনুষ্ঠান ছিল না যেখানে তারা নিমন্ত্রণ পেত না। না পেলেও তারা বিনা দ্বিধায় হাজির হয়ে যেত। ত্রৈলোক্যর জবানবন্দি অনুযায়ী তারা দিদিকে গ্রামের কেউই কোনো বিষয়ে অবিশ্বাস করত না। সকলেই বিশ্বাস করত এবং সকলের বাড়ির ভেতরে তারা দিদি তার ইচ্ছে মতো যাতায়াত করত। তারা দিদির বিপক্ষে কোনো কথা আমরা কখনো শুনিনি, বা ইতিপূর্বে তার কোনো দোষ আমরা স্বচক্ষে দেখিনি। কিন্তু আজকার বৈষ্ণবদের ঘরে যে দোষের কথা প্রায়ই শোনা যায়, যৌবনে সেই দোষ থেকে তারা দিদি নিষ্কৃতি পায়নি বলেই সকলের সন্দেহ ছিল। বরস করা তাকে তারা বলেই ডাকতেন, কিন্তু বাকিদের সবার কাছেই সে ছিল তারা দিদি। ছোটদের মুখে ভাত, ছেলে মেয়েদের বিয়ে, মৃতের শ্রাদ্ধ শান্তি, বাড়ির সত্যনারায়ণ, গ্রামের দুর্গাপূজা, কালী পূজা, শীতল ষষ্ঠী, মায়া শিবরাত্রি, সবেতেই হাজির তারা। তারা ছাড়া কোনো উৎসবই প্রাণ পেত না। তারার মহিমা ছিল এমনই।